ভারতীয় জনতা পার্টির কাছে বাংলা দখল যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা কিন্তু বোঝা গেছে বাংলা জয়ের পর প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপকতাতে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ভারতের 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি একদিকে যেমন বাংলা দখলের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে, পাশাপাশি আবার ভারত জুড়ে বিজেপির শক্তিকেও কিন্তু তুলে ধরেছে। গোবলয় বা মধ্য ভারতে বিজেপির পদ্ম অনেক আগেই ফুটেছিল, কিন্তু পূর্ব ভারতের অন্য রাজ্যগুলোতে সরকার এলেও অধরা থেকে গিয়েছিল পশ্চিমবঙ্গ। এবার সেটাও পূরণ হয়েছে। দেশ জুড়ে বিজেপির এই শক্তি বৃদ্ধি উস্কে দিয়েছে দীর্ঘদিনের একটি দাবিকে, আর তা হলো হিন্দু রাষ্ট্র। ভারত একটি হিন্দু রাষ্ট্র হতে পারে কিনা তা বর্তমানে রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং একটি বড় প্রশ্ন হয়ে উঠছে। তবে এই বিষয়টি বুঝতে গেলে আমাদের ভারতের সংবিধান, ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি এই তিনটি দিক কিন্তু বিবেচনা করতে হবে। ভারত আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র হতে পারে কিনা তা নিয়ে গভীর আইনি, রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক রয়েছে। বর্তমান ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ, যেখানে সব ধর্মের সমান অধিকার রয়েছে। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এবং কিছু বিচারক ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে কিন্তু মত দিয়েছে। এক্ষেত্রে আগের একটি এপিসোডে এবারে পশ্চিমবঙ্গে জয়ে আরএসএস এর কত বড় ভূমিকা ছিল তা আমি তুলে ধরেছিলাম। আর এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা আরএসএস এর অন্যতম প্রধান আদর্শিক দাবিটাই হলো ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তাদের মতে হিন্দুত্ব কোনো ধর্ম নয়, বরং ভারতের মূল সংস্কৃতি এবং জীবনধারা। আরএসএস এর প্রধান মোহন ভাগবতকে বারবার হিন্দুত্ব নিয়ে সরব হতে দেখা গেছে। চলতি বছরের জানুয়ারিতেই বৃন্দাবনে একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, ভারত হিন্দু রাষ্ট্র হবেই, কেউ তা থামাতে পারবে না। মোহন ভাগবতের সুরেই সুর মিলিয়েছেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। মোহন ভাগবত এমনও দাবি করেছিলেন যে দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু এবং প্রতিটি ভারতীয়র ডিএনএ নাকি একই। এরপর আবার দত্তাত্রেয় জানিয়েছিলেন, হিন্দুত্ব আসলে একটি সাংস্কৃতিক ধারণা, কোনো থিওরি মাত্র নয়। তার দাবি, রাষ্ট্র এবং দেশ দুটি আলাদা বিষয়। রাষ্ট্র গঠিত হয় সংবিধান মেনে, এটাই রাষ্ট্রের শক্তির জায়গা, কিন্তু দেশ একেবারেই সাংস্কৃতিক একটি ধারণা। আর সেই ধারণা অনুযায়ী ভারত হিন্দু রাষ্ট্রই। আলাদা করে একে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার কোনো দরকার নেই। আরএসএস এর পাশাপাশি আবার মেঘালয় হাইকোর্টের একটি রায় রয়েছে এই ভারতকে হিন্দু রাষ্ট্র করার পক্ষে। 1918 সালে মেঘালয়ের এক পুরনো বাসিন্দা আমন রানা ডোমিসাইল সার্টিফিকেট না পাওয়ার প্রেক্ষিতে একটি রিট পিটিশন করে। আর সেই মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি সুদীপ রঞ্জন সেন লিখেছিলেন, দেশভাগের সময় যে লাখো লাখো হিন্দু এবং শিখদের হত্যা করা হয়েছে, অত্যাচার চালানো হয়েছে এবং তাদের যে জোর করে পিতৃপুরুষের জমি জায়গা ছেড়ে আসতে বাধ্য করা হয়েছে এবং প্রাণ বাঁচাতে তারা ভারতে এসেছেন, এই সমস্ত তথ্য নিয়ে কোনো বিতর্ক নেই। এরপরে ওই রায়ের 4 নম্বর অনুচ্ছেদে বিচারপতি যে মন্তব্যটি করেছেন তা হলো, পাকিস্তান নিজেদের ইসলামিক দেশ হিসেবে ঘোষণা করেছে এবং যেহেতু ভারতকে ধর্মের ভিত্তিতেই ভাগ করা হয়েছিল, তাই তারও উচিত ছিল হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করা, তবে সেটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই রয়ে গেছে। স্বাভাবিকভাবেই সে সময় এই রায় নিয়ে রাজনৈতিক এবং সামাজিক স্তরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তবে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি কিন্তু থামেনি। বিজেপির বাংলা দখলের পর সেই দাবি যেন আবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার বাংলায় যে নির্বাচনটা সংগঠিত হয়েছে সেখানে স্পষ্টতই মেরুকরণ লক্ষ্য করা গেছে বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের আমলে তাদের তোষণ নীতি, মুর্শিদাবাদে হিন্দুদের ওপর নির্মম হিংসার ঘটনা, অন্যদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা, প্রকাশ্যে একেবারে হিন্দুদের খুন করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এই পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে একত্রিত করেছে, যার প্রতিফলন ভোটের ফলাফলে লক্ষ্য করা গেছে বলেই মনে করা হচ্ছে। অনেকেই আবার এই ঘটনাকে 1946 সালের ঘটনার সঙ্গে তুলনা করছেন। আপনাদের মনে করিয়ে দিই যে এই 1946 সালের 16ই আগস্ট কলকাতার বুকে শুরু হয়েছিল হিন্দু নিধন যজ্ঞ,
যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবেই বিখ্যাত। সেই সময় মুসলিম লীগের তরফে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণার পর শুরু হয় শহর জুড়ে হিন্দু হত্যা। প্রথম দুদিন ভয়ঙ্কর হিংসার পর হিন্দুরা সংগঠিতভাবে তার প্রতিরোধ গড়ে তোলে এবং পাল্টা আক্রমণ শুরু করে। গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঠা নামেই বেশি পরিচিত, তার নেতৃত্বে ভারত জাতীয় বাহিনীর হিন্দুরা এই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর সেদিনের সেই এককাট্টা হয়ে যাওয়া হিন্দুদের প্রতিরোধ কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যাবার প্রবল আশঙ্কা থেকে রক্ষা করেছিল বলেই মনে করা হয়। অর্থাৎ সেদিনের সেই প্রতিরোধ না হলে আজ আমরা বাংলাদেশে বসবাস করতাম। এবারও পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলার হিন্দুরা একইভাবে একত্রিত হয়ে উঠেছিল বলেই মনে করা হচ্ছে। আর এই হিন্দুদের জাগরণকেই কাজে লাগিয়ে এবার প্রবল হচ্ছে আবার ওই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি। বাংলা দখলের পর গোটা ভারতের রাজনৈতিক মানচিত্রটাই বলে দিচ্ছে দেশ জুড়ে গেরুয়া ঝড় উঠেছে। ভারতের মানুষ কি তবে সত্যি এবার হিন্দু রাষ্ট্র চাইছে? এক দেশ এক আদর্শের প্রেক্ষিতে হিন্দু রাষ্ট্র শুধুই কি আবেগ, নাকি আগামী দিনের কঠিন বাস্তব এবং প্রয়োজনীয়তাও বটে? রাম মন্দির থেকে ইউনিফর্ম সিভিল কোড, ভারতে কি অলক্ষ্যে তৈরি হচ্ছে হিন্দু রাষ্ট্রের নীল নকশা? ভারতের সুপ্রিম কোর্ট এবং সংবিধানের মৌলিক কাঠামো ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পথে সবচেয়ে বাধা কেন? ভারত হিন্দু রাষ্ট্র হলে কি কি পরিবর্তন হতে পারে? ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার প্রেক্ষিতে একদিকে যেমন রয়েছে আইনি জটিলতা, তেমন রয়েছে প্রকৃত হিন্দু রাষ্ট্রের রূপরেখা তৈরি করার বিষয়টি। পাশাপাশি আবার রয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতিও। দেখুন, আমরা সবাই জানি যে 1947 সালের আগস্টে ভারত ভাগ হয়েছিল প্রধানত ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুসারে জওহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ কংগ্রেস নেতৃত্ব ভারতকে এক জাতির দেশ বলে দাবি করেছিলেন। কিন্তু মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না তখন বলেছিলেন হিন্দু মুসলিমদের একই জাতীয় পরিচয়ে পরিচিত করাটা স্বপ্ন মাত্র। জাতি নিয়ে সমস্যার মীমাংসা না হওয়ায় বিষয়টি 1947 সালে ভারত বিভাজনের একটা বড় কারণ বলেই মনে করা হয়। এরপর দুটি স্বাধীন অধিরাজ্য বিভাজিত হয়, ভারত এবং পাকিস্তান। এরপর পাকিস্তান হয় ইসলামী প্রজাতন্ত্র, আর ভারত 1947 থেকে 1950 সাল পর্যন্ত ভারত ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত একটি ডোমিনিয়ন বা অধিরাজ্য হিসেবে থাকলেও 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরের মাধ্যমে ভারত একটি সম্পূর্ণ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এই ভারতকে এবার হিন্দু রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা বলা হচ্ছে ওই সংবিধানকে। কারণ সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের এই সংবিধানে কি ধর্মনিরপেক্ষ শব্দটি ছিল? উত্তর হচ্ছে না। 1950 সালে যখন ভারতের সংবিধান কার্যকর করা হয় তখন ভারতের সংবিধানে এই ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না। তাহলে কবে এবং কি কারণে এই শব্দটিকে যুক্ত করা হয়েছিল? 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সেকুলার বা ওই ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছিল, যেখানে মৌলিক অধিকারের প্রেক্ষিতে সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের সমান অধিকার দেওয়া হয়। কিন্তু কেন এই সিদ্ধান্ত জানেন কি? এখানে কিন্তু দুটো মত রয়েছে। অনেকেই মনে করেন এর মূল কারণ ছিল রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না, রাষ্ট্র সকল ধর্মকে সমান চোখে দেখবে এবং ভারত যে একটি বৈচিত্র্যময় ধর্মীয় দেশ তা সাংবিধানিকভাবে নিশ্চিত করা। কিন্তু এর একটি অন্য মতও রয়েছে, যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, কবে এই ধর্মনিরপেক্ষ শব্দটিকে ওই সংবিধানে যুক্ত করা হচ্ছে? সালটা 1976, অর্থাৎ সংবিধান কার্যকর হওয়ার প্রায় 26 বছর পর। কখন? যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে জরুরি অবস্থা জারি করার কারণে। অনেকেই মনে করেন গণতন্ত্র হরণের অভিযোগে যখন অভিযুক্ত ইন্দিরা গান্ধী
তখন জনতার মনোযোগ সরানোর জন্য এবং জনসমর্থন এবং জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্যই সংবিধানে ওই ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল। আর এই পদ্ধতি ছিল তার একটি গণমুখী এবং প্রগতিশীল পদক্ষেপ। মূলত এই ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে যুক্ত করে ইন্দিরা সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটি বার্তা পাঠাতে চেয়েছিল যে কংগ্রেস তাদের পাশে রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে এই ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত করার কারণ হলো রাজনৈতিকভাবে ওই সংখ্যালঘু ভোট ব্যাংকে ধরে রাখার প্রচেষ্টা, যা অনেকটা ওই কংগ্রেসের মুসলিম তোষণ হিসেবেই অভিযোগ করেন অনেকে। 2015 সালে সংবিধান দিবস উপলক্ষে সংসদে নিজের ভাষণে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, বি.আর. আম্বেদকর ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় রাখেননি। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন এই ধর্মনিরপেক্ষতা এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি যোগ করা হয় ওই সংবিধানের প্রস্তাবনায়। সেদিন রাজনাথ সিং আরও বলেছিলেন, ভারতে ধর্মনিরপেক্ষ শব্দটি খুবই অপব্যবহার হয়, অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত। ইংরেজি সেকুলার শব্দটির হিন্দি অর্থ ধর্মনিরপেক্ষ নয় বলেও দাবি করেছিলেন তিনি। সেকুলার শব্দের হিন্দি অর্থ পন্থ নিরপেক্ষ বা গোষ্ঠী নিরপেক্ষ বলেও জানিয়েছিলেন রাজনাথ সিং। অর্থাৎ সংবিধানে থাকা ধর্মনিরপেক্ষ শব্দটি নিয়ে বিতর্ক কিন্তু অব্যাহত। প্রশ্ন হলো, এই ধর্মনিরপেক্ষ শব্দটি সরিয়ে কি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে? এই প্রশ্নের উত্তরে আসার আগে আসুন একবার দেখি, ভারত যদি সত্যি হিন্দু রাষ্ট্র হয় তবে কি কি ধরনের পরিবর্তন হতে পারে। দেখুন, যদি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় তবে তা কিন্তু নাম পরিবর্তন হবে না শুধু। বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের আলাদা ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল আছে। হিন্দু রাষ্ট্র হলে সেখানে ধর্মশাস্ত্র বা হিন্দু ঐতিহ্যের উপর ভিত্তি করে একটি অভিন্ন নাগরিক বিধি বা ইউসিসি তৈরি হতে পারে। হিন্দু রাষ্ট্র এমন একটি ধারণা দিতে পারে যেখানে বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুরা ভারতকে তাদের প্রাকৃতিক বাসভূমি বলে গণ্য করতে পারে, ঠিক যেমন ইসরায়েলের ইহুদিদের জন্য রয়েছে। হিন্দু রাষ্ট্র মানে কেবলমাত্র মন্দির নির্মাণ নয়, বরং ভারতের মূল ধারার জীবনযাত্রায় হিন্দু সাংস্কৃতিক প্রাধান্য প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে বৈদিক বিজ্ঞান, সংস্কৃত ভাষা এবং প্রাচীন ভারতের মহানায়কদের বীর গাথাকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। জাতীয় উৎসব, সরকারি অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতীকগুলোতেও বৈদিক বা হিন্দু রীতিনীতির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হতে পারে। ইতিহাসের ক্ষেত্রেও মুঘল বা ব্রিটিশ আমলের তুলনায় প্রাচীন ভারতীয় যুগকে ভারতের স্বর্ণযুগ হিসেবে তুলে ধরা হতে পারে। আর শাসন ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের আধারে নীতি নির্ধারণ হতে পারে। সেক্ষেত্রে গোরক্ষা, ধর্মান্তর বন্ধ এবং তীর্থস্থানগুলোর রক্ষণাবেক্ষণকে জাতীয় নীতির কেন্দ্রে নিয়ে আসা হতে পারে। কিন্তু এই সবই একটি কিছু সম্ভাবনার ইঙ্গিত মাত্র। এগুলোর পাশাপাশি যেমন দেশের সংখ্যালঘুদের অবস্থানের বিষয়টি রয়েছে, তেমন আবার ভারত যদি হিন্দু রাষ্ট্র ঘোষিত হয় তবে মধ্যপ্রাচ্য বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এত কিছুর পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ওই হিন্দু রাষ্ট্র করতে গেলে আদৌ কি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরানো যাবে? যারা এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের দাবিতে বিভিন্ন সমাজ মাধ্যমে সোচ্চার বা সরব হয়েছেন তাদের একটু তথ্য দিয়ে রাখি। 1973 সালে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলার রায় এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। কেশবানন্দ ভারতী মামলায় সাংবিধানিক বেঞ্চের রায়ে বলা হয়েছে যে সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারবে যতক্ষণ পর্যন্ত তা সংবিধানের মৌলিক কাঠামো বা অপরিহার্য বৈশিষ্ট্য সমূহকে পরিবর্তন বা সংশোধন না করে। অর্থাৎ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধন করা যাবে না। এক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাটা কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যেই পড়ছে। এখানে আপনাদের আরও একটা তথ্য দিয়ে রাখি, তা হলো সংবিধানের প্রস্তাবনা থেকে এই ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার লক্ষ্যে 2024 সালে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী এবং আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও করেছিলেন, কিন্তু তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
অর্থাৎ এই মুহূর্তে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হলেও গোটা বিষয়টিতে যথেষ্ট আইনি জটিলতা রয়েছে। ফলে রাজনৈতিক বা বিতর্কের স্বার্থে এই বিষয়টি নিয়ে আলোচনা, তর্ক বা বিতর্ক চলতে পারে, কিন্তু তার বাস্তবতায় এক নয় একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।